বাংলাদেশ নেগোসিয়েশন টিম নিয়ে একটি কথা শুরু থেকে আলোচনা হচ্ছে, আলোচনা নয়, এটাকে বলা যায় সমালোচনা, যে বাংলাদেশ টিমে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ মানুষ প্রশ্ন তুলেছিলেন যে এরা যোগ্য কিনা, এরা সক্ষম কিনা নেগোসিয়েশনের। আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করলেন এই যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক ইস্যুতে, এবং আমি নিজে কাছে থেকে দেখেছি, তো আমি আজকে নিজে কিছু বলবো না, বলবো আমি অন্য সময়। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে প্রশ্নটা তোলা হলো আপনি কি বলবেন, আপনার কিছু বলার আছে কিনা এখন? দেখুন, সংস্কৃতে একটা কথা আছে, ফলেন পরিচয়তে। আপনি ফল দেখলেই বুঝবেন যে কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা তো ফল আনলাম, হ্যাঁ, এবং আমরা যেটা আনলাম আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে, সেই রেঞ্জে। এখন কম্পিটেন্স নিয়ে প্রশ্ন তোলার কারণটা আমি কিন্তু নিজেও বুঝিনি। একটা হতে পারে এটা যে নিছক শুল্ক চুক্তি নয়, এইটা সম্পর্কে সম্ভবত সম্যক ধারণা ছিল না। এটা কেবল যদি এমন হতো আমরা আমাদের ডিউটিগুলি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমেরিকান প্রোডাক্টের জন্য, তাহলে পরে এই কাজটা কিন্তু আমরা দুবেলাতেই করে ফেলতে পারতাম। এখানে চারটা জিনিস প্রত্যেকটা দেশকে করতে হয়েছে, শুধু আমাদের নয়। একটা হচ্ছে আপনার ট্যারিফ রেটগুলো অ্যাডজাস্ট করতে হয়েছে আমেরিকান প্রোডাক্টের উপরে। 2 নম্বর, প্রধান বিষয়টা হচ্ছে আমেরিকার যে ট্রেড ডেফিসিট আছে অন্যান্য দেশগুলোর সাথে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প কমাতে চাচ্ছেন। সুতরাং শুল্ক বাধা হচ্ছে একটা বাধা, আর অশুল্ক বাধা যেগুলো আছে, এবং সেগুলি ধরেন একটা দেশের আমদানিকারক দেশের বিভিন্ন নীতিতে সেগুলো প্রতিফলিত হয়, এবং তারা চাইছেন সেই নীতিগুলো পরিমার্জন করা হোক, যাতে করে আমেরিকান এক্সপোর্টের ওপরে বিধিনিষেধ কমে যায়। আমি সরাসরি প্রশ্ন যেটা করি একেবারে আপনার কাছে, সাংবাদিক হিসেবে, ট্যারিফ ইস্যুর আলোচনায় নিরাপত্তা অ্যাডভাইজার কেন? হ্যাঁ, আমি সেটা আসছিলাম। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদেরকে কিছু পারচেজ কমিটমেন্ট নগদ করতে হবে, যাতে করে তাৎক্ষণিকভাবে আপনার ট্রেড ডেফিসিটটা আমেরিকার জন্য কিছু কমে যায়। চতুর্থ, যে আইনে প্রেসিডেন্ট ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফটা দিয়েছেন, ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট, তাতে বলা আছে যে যদি রাষ্ট্রপতি মনে করেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এ ধরনের কারণে তিনি যদি আন্তর্জাতিক বাণিজ্যে বাধা, বিশেষ করে বিদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশের বিষয় উনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সেটা তিনি পারবেন। ওই আইনে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির কথাটা আছে। যারা শুরু থেকে এই বিষয়টি পর্যালোচনা করেছেন তারা জানতেন। তো সেই কারণে শুধু আমি নই, আমি যখন প্রথম ওয়াশিংটনে জুলাই মাসে আসি, কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখানে বসেছিলেন আমার মধ্যে। সুতরাং কারণ আমরা চেয়েছি, যাতে আমাদের তরফ থেকে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা যেন কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পড়ে না যাই। এবার সেই কারণেই আমরা সবসময় সচেষ্ট থেকেছি, এই শুল্ক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টা যেন আমরা যুক্তরাষ্ট্রের এই যে আলোচনা এবং এই যে ইস্যু, এই ইস্যুর সঙ্গে জাতীয় নিরাপত্তা বা সিকিউরিটি ইস্যুটা খুব গুরুত্ব দিয়েছিল, সেই কারণেই সিকিউরিটি অ্যাডভাইজার অন্তর্ভুক্ত হয়েছে। শুধু আমি নয়, সব দেশের, সেই কারণেই অন্তর্ভুক্ত হয়েছে। এখন আরেকটা খুব পপুলার, এবং শুধু তাই নয়, আমি তো ধরেন জাতিসংঘের বাণিজ্য সংস্থা আংটারের কাজ করেছি 25 বছর। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা, এটাই আমার কাজ ছিল। সুতরাং আমার সেই বিষয়ে আমার যে কম্পিটেন্স, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা জানেন, এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টাও যোগ হয়েছে। সুতরাং 3-4টা কম্পিটেন্স উনি দেখেছেন যে আমার রয়েছে, যে কারণে উনি আমাকে এই কাজটা করতে বলেছেন। আপনার প্রায় 25 বছরের মতো ছোট্ট একটু অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সামান্য অভিজ্ঞতা আছে। লবিস্ট নিয়োগ করলেন না কেন? ব্যাপক সমালোচনা হয়েছে দেশে।
শুনেন, ইইউ, জাপান, কোরিয়া, মেক্সিকো, এদের সঙ্গে আমেরিকা বহু বছরের সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বাণিজ্যিক নয়, বিনিয়োগ নয়, সামরিক। তারাই খুব সহজে এগ্রিমেন্ট করতে পারেনি। কানাডা আজকেও করতে পারেনি, ভারতও করতে পারেনি। তাদের লবিস্টের কম আছে নাকি? আপনি লবিস্ট দিয়ে কি করবেন? আলোচনা করবেন? এই আলোচনা লবিস্ট দিয়ে হয় না। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা লবিস্টের পেছনে কতটুকু খরচ করতে পারবো? আলোচনা হবার পরে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যায় এবং তিনি সেটাতে সম্মত হলে ট্যারিফ রেটগুলো অন্যান্য দেশগুলি পায়। অ্যাক্সেস থাকতে হবে আপনার হোয়াইট হাউসে। আমাদের কোনো লবিস্ট ফার্ম শেষ মুহূর্তে এসে নিয়োগ করলে সেই অ্যাক্সেস পাবে? হওয়ার তো কোনো কারণ নেই। আমাদের লবিস্টের কোনো প্রয়োজন ছিল না। এবং কেন ছিল না সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ভবিষ্যৎ পণ্য, আমেরিকান পণ্য ক্রয়, সেটা আমরা করতে চাচ্ছি এই দেশের কৃষি পণ্য, গম হোক, সেটা তুলা হোক, সয়াবিন হোক, হ্যাঁ। এবং এই যে আপনার কৃষির যে লবি, অত্যন্ত শক্তিশালী লবি ওয়াশিংটনে। দেখুন, আমি যখন আমাদের জন্য লবি করেছেন, হ্যাঁ, আমরা তাদের সঙ্গে অনেকবার বসেছি, আজকেও আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা আমাদের জন্য বলেছেন, সব জায়গাতে বলেছেন। এর চাইতে শক্ত লবি আমরা পাই না, আমাদের নেই। ইনফ্যাক্ট ফেব্রুয়ারি মাসে যখন আমাকে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে পাঠালেন, তখন এই বিষয়টা আমাদের কিন্তু মনে ছিল। তখন রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারটা আসেনি। আমরা প্রথম দেশ যারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে এসে বলেছি যে আমরা নিজ থেকে ট্রেড ডেফিসিটটা কমিয়ে ফেলবো, এবং সেই ক্রেডিটটা কিন্তু আমরা এই পুরো আলোচনা কালে পেয়েছি। গতকালকেও তাদের ইউএসটিআর এর অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর আমাকে সেই কথাটা বলেছেন। এখানে আমি আরেকটা প্রশ্ন করে রাখি, প্রশ্ন ঠিক নয়, বলে রাখি যে এই যে লবিস্টের প্রসঙ্গ যখন আসে, বাংলাদেশের জন্য তো আসলে আরো অনেকে অনেকভাবে কাজ করেছে, অনেককে অনেকভাবে কাজে লাগানো হয়েছে, যেটা হয়তো আপনিও এখন আলোচনায় করতে গিয়ে বলবেন না বা বলা ঠিক হবে না, তাই তো? আমি বলছি তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যপ্রাচ্যের আমাদের একটি বন্ধু প্রতিম দেশ। শেষ আলোচনা রাউন্ড যেটা, সেটা আসবার সময় আমি সেই দেশে 12 ঘন্টা কাটিয়েছি এবং তারা সর্বোচ্চ পর্যায়ে আমাদের জন্য বলেছেন। এবং সেটা হয়তোবা আমরা যে আলোচনা সম্পূর্ণভাবে শেষ করার আগে একটা রেট পেয়ে গেলাম, সেইটা তাদের সেই বদান্যতাটা কাজে লেগেছে। অথবা এখানকার অর্থাৎ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একেবারে ভেতরেরও অনেকে আমাদের জন্য কাজ করেছে, ব্যক্তিগত সম্পর্ক, ডক্টর ইউনূসের সরকার, অনেক কারণে যেগুলো হয়তো আমরা বলছি না বা আপনারা বলছেন না, বলা ঠিক হবে না, তাই তো? আমার বোঝাটা কি? আচ্ছা শুনুন, আপনি যখন মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বললেন, আমি এক্সপ্লিসিটলি বলতে চাচ্ছিলাম না, তবু বলি এইটুকু বলি, উনি এদেশে কংগ্রেশনাল মেডেল পেয়েছিলেন। এটা কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দল মিলেই সর্বসম্মতিতে উনি পেয়েছিলেন। ওনার এই দেশে বন্ধু বান্ধবের অভাব নাই। সুতরাং লবিস্টরা করবে কি ভাই? আপনি কত টাকা লবিস্টকে দিবেন? $1 মিলিয়ন? $1 মিলিয়ন লবিস্ট কোনো কাজ করবেন না। ওই লেখা আছে লবিস্ট ফার্মে, আমি তো আগে এই সমস্ত কাজ আগেও দেখেছি। ওই যে চুক্তি থাকে, সেই চুক্তি একটা ফুটনোট থাকে, সেখানে বলে যে এই আমরা যে টাকা নিলাম তাতে কাজ যে করব সেটার কিন্তু গ্যারান্টি নেই। তো এরকম লবিস্ট আপনি করবেন কি? এই প্রসঙ্গটার কি প্রসঙ্গ নিয়ে কি আপনার কিছু বলার দরকার আছে বা উচিত কিনা, যে এটা তো আর তেমন কোনো সাফল্য নাই, সব দেশের উপরেই ট্যারিফ আরোপ করা হয়েছিল, সব দেশেরই কমিয়ে দিয়েছে, বাংলাদেশেরও কমিয়ে দিয়েছে। এখানে আর বাংলাদেশ টিমের বা বাংলাদেশ দলের বা বাংলাদেশের সাকসেসের কি আছে? দেখুন, এখানে আমরা ক্রেডিট নিতে চাচ্ছি না, সে কারণে কিন্তু আমি আসিনি। আচ্ছা, এবং এই সরকারও 6 মাস 7 মাস 8 মাস আছি, আমরা চলে যাব। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। আপনি লক্ষ্য করবেন আমাদের প্রতিযোগী যারা আছে, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবাই কিন্তু নেগোশিয়েট করেছে, ভিয়েতনাম, সবাই নেগোশিয়েট করেছে। নেগোশিয়েট না করলে আপনি রেট পেতেন না, আপনি 35-এ আটকে থাকতেন। এবং আজকে পর্যন্ত ভারত পায়নি সেটা। আচ্ছা, যেমন কানাডা আপনার নেগোসিয়েশন শেষ করতে পারেনি, তারও একটা বড়
ট্যারিফের ধাক্কা খেয়েছে, আমরা তো অন্তত পক্ষে কাজটা এমন চূড়ান্ত পর্যায়ে আনতে পেরেছি যাতে করে আমরা আমাদেরকে এই রেটটা দেওয়া হলো, এবং এই রেটটা মোটামুটি আমাদের প্রতিযোগীরা যা পেয়েছে সেই রেঞ্জে। শেষ প্রশ্ন, গোপনীয়তার চুক্তি করে বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে দেশ বিক্রি করে দিয়ে আপনারা 20% শুল্কের জায়গাতে পৌঁছলেন, এই যে অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ মানুষকেও আমি এরকম অভিযোগ করতে দেখি। বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটা খুব বড়ভাবে ধাক্কা খায় যে দেশ বিক্রি বা দেশের স্বার্থ পরিপন্থী, গোপনীয়তার চুক্তি, এটা কি বলবেন আপনি? দেখুন, আমি কিন্তু খুব খুশি মানুষ এই প্রশ্নটা করছে, কারণ 15 বছর ধরে আমাদের দেশে আগের সরকার যে ধরনের চুক্তি করেছে, 5 টাকার জিনিস 50 টাকায় কিনেছে, এবং বিভিন্ন জায়গায় এখন আমরা দেখছি আমাদের জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেওয়া হয়েছে। আমি মনে করি শুধু আজকে নয়, সকল সরকারের কাছে মানুষের স্বচ্ছতার দাবিটা একেবারে সামনে থাকা দরকার। এখন এই যে বাইল্যাটারাল নেগোসিয়েশন আমরা করলাম, সকল দেশকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হয়েছে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো আপাতত স্বাক্ষর করার আগে পর্যন্ত গোপনীয় রাখতে, এইটা কিন্তু ট্র্যাডিশনাল প্র্যাকটিস। আমরা যদি ধরুন আগামীতে গঙ্গা নদীর চুক্তি আলোচনা শুরু করি, খসড়া চুক্তি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয় না, সে ধরনের রীতি নেই। এটা একটা ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস। অনেকে হয়তো জানেন না, তাই বলেন এগুলো বলেছেন, আমার তাতে কোনো আপত্তি নেই, বলতেই পারেন। তবে এই চুক্তি যখন সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ক্লিয়ার করা হবে, এইটা স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে, তখন আমরা যুক্তরাষ্ট্র সরকারকে স্বচ্ছতার কারণে এটা জনসমক্ষে যাতে প্রচার করা যায়, প্রকাশ করা যায়, সেই রিকোয়েস্ট আমরা তাদেরকে করব। মানে আমরা বাধ্য হয়েছি কিনা যে দেশের স্বার্থ পরিপন্থী কোনো কিছু মেনে নিতে বাধ্য হয়েছি? আমরা দেখুন, আমরা শুরুতেই 3টে কথা বলেছি, এইটুকু আমি জানাতে পারি, কারণ এগুলো চুক্তির ভেতরে নেই। প্রথম কথা হচ্ছে যে আমরা এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো পার্লামেন্ট নাই, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সুতরাং আমরা আগামী যে সরকার ভোটে আসবেন তাদেরকে এই চুক্তিতে অব্লিগেট করতে চাই না, এবং সেই কারণে আমরা এই চুক্তির পরিমার্জন, পরিবর্তন, এমনকি এটাকে বাতিল করার একটা ক্লজ আমরা রাখার কথা বলেছি। এবং 2 নম্বর কথা আমরা যেটা বলেছি যে আমরা আমাদের বহন করার যে শক্তিটুকু আছে তার বাইরে আমরা তার অধিক কোনো অব্লিগেশন আমরা নেব না। এটা আমরা বলেছি গুড ফেথ নেগোসিয়েশনের জন্য। আমরা সৎ বিশ্বাসে এমন শুধুমাত্র এই এগ্রিমেন্ট করার জন্য অব্লিগেশন নিয়ে নেব যেটা আমরা পরে পালন করতে পারবো না, তাহলে হবে কি যে পালন যদি না করতে পারি এটা ক্যান্সেল করে দেবে। তো সেই কাজে আমরা যাব না, আমরা বহনযোগ্য অব্লিগেশনটাই নেব, যেটা পারবো না নেব না। 3 নম্বর হচ্ছে না, আমরা 3 নম্বর হচ্ছে তৃতীয় কোনো দেশের এখানে মেনশন থাকবে না। এটা বাইল্যাটারাল চুক্তি, তৃতীয় দেশের কোনো ধরনের এখানে উল্লেখ থাকবে না। তো এইগুলো আমরা শুরুতেই করেছি, এবং আমরা এইটুকু বলতে পারি আমরা দেশের স্বার্থ পুরোটাই রক্ষা করেছি। আগামী নির্বাচিত সরকার সে তো কয়েক মাসের মধ্যে আসবেন, তারা যদি মনে করেন এটা আমাদের স্বার্থে হয়নি, তারা বাতিল করে দিতে পারেন। এই চুক্তির কার্যকারিতা চালু হতে তো কিছু সময় লাগবে, তাই না? একেবারে প্রাসঙ্গিক যেটা মানুষের আলোচনায় আছে, 25টি বোয়িং কিনতে চাচ্ছে এবং সেটা আমাদের অর্থনীতির উপরে বিশাল বড় চাপ পড়ে যাচ্ছে বা চাপ পড়ে যাবে। বোয়িং কিনে আমরা শুল্ক কমালাম, এই যে আরেকটা প্রচারণা, এই জায়গাটা আপনার কোনো কিছু বলার আছে? দেখুন, শেষ করবে এটা। দেখুন, আমাদের 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, অথচ এবং এটা আমাদের জন্য একটা বিশাল মার্কেট। আমরা সেই মার্কেটটাকে পরিপূর্ণভাবে এক্সপ্লয়েট করতে পারছি না। বিদেশি বিমানগুলো তারা ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে। আপনি যদি ফ্লিট না বাড়ান তাহলে পরে আপনার পক্ষে এই যাত্রীদের সার্ভিসের অধিক পরিমাণ যাত্রীর সার্ভিস আপনি দিতে পারবেন না। আপনি খেয়াল করবেন, একটা বিমান বানাতে কিন্তু বহু সময় লাগে। এটা আমরা ভবিষ্যতের কথা ভেবে করেছি। আগামী 10-15 বছরে আমাদের
20-25টা প্লেন লাগবে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম 50টা করে অর্ডার ভিয়েতনাম দিয়েছে। 100টা, ইন্দোনেশিয়া 50টা। আচ্ছা, তো সেইখানে এর আগে কাতার শখানেক প্লেনের অর্ডার দিয়েছে, তার আগে এয়ার ইন্ডিয়াও সেই সম পরিমাণ। চীনও হ্যাঁ, order দিয়েছে। সুতরাং এখানে 400-500 প্লেনের অর্ডার তাদের কাছে আছে। এই 25টা আমাদেরকে ওনারা আগামী 10-15 বছরে দিতে পারবেন কিনা সন্দেহ, কিন্তু আমাদের প্রয়োজন হবে। জিনিসটা হচ্ছে কি, আমরা যদি এখন এই অর্ডারটা দিয়ে, এই কমিটমেন্টে না দিয়ে রাখি, ভবিষ্যতে আমরা সময় মতো বিমান পাবো না। হ্যাঁ, সেই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা করেছি। এটা তাৎক্ষণিকভাবে কালকেই 25টা বিমান কিনে ফেলতে হবে, ওরা তো দিতেই পারবে না কালকে, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।